স্টলে দেখছিলাম একটা ছোট্ট পরীর মতো শিশু। সে অনেকগুলো বই নেড়েচেড়ে দেখছিল। প্রচ্ছদ দেখে যেটা ভালো লাগছে সেটাই নেড়েচেড়ে দেখছে এবং কোনটা রেখে কোন বইটা নেবে সে ঠিক নিজের মনকে আসলে বোঝাতে পারছিল না। তারপর অনেকক্ষণ দেখতে দেখতে সে একটা বই নিয়ে হুট করে দৌড় দিল এবং তার পেছন পেছন তার মাও দৌড় দিল। তারপর তাকে বললো যে তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? সে বললো আমি এই বইটা নেব। আধো আধো করে কথা বলছিল এবং তারপর তার মা তাকে বললো বা বোঝালো যে আসলে কোনো বই পছন্দ হলে সেটা আমাকে টাকা দিয়ে কিনতে হবে এবং সেই টাকাটা তুমি যেখান থেকে বইটা নিয়েছো তাকে দিতে হবে। তারপর তার মা তাকে নিয়ে আবার সেই স্টলটার সামনে আসলো এবং সেই টাকাটা পরিশোধ করে তাকে ওই বইটা তো কিনে দিলই এবং পাশাপাশি জিজ্ঞেস করলো তুমি আর কোন কোন বই নেবে। তারপর শিশুটি প্রচ্ছদ দেখে আরো কয়েকটি বই পছন্দ করলো, সেই বইগুলোও তার মা তাকে কিনে দিল। এরকমই খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঘটনাগুলো গল্পগুলো জুড়েই কিন্তু আজকের এই অমর একুশে বইমেলার সপ্তম দিন। কারণ আজ মেলার প্রথম শুক্রবার, প্রথম ছুটির দিন। সে ছোট্ট ছোট সুন্দর গল্পগুলো জানাতেই আপনাদের সঙ্গে আমি গরবের মেলা থেকে যুক্ত হয়েছি, তানজিলা খান মেম। বলছিলাম আজ মেলার সপ্তম দিন, প্রথম শুক্রবার ছুটির দিন। মেলায় তিল ধারণের ঠাঁই নেই এবং শিশু থেকে শুরু করে প্রবীণ সব বয়সে পাঠক রয়েছেন আজকের বইমেলাতে, যেটি আসলে বইমেলার প্রকৃত সৌন্দর্য। কারণ শিশুরা যেহেতু ছুটির দিন ছিল, বাবা মায়ের হাতেও সময় ছিল এবং সকালবেলা শিশু প্রহর ছিল, তাই শিশুদের জন্য সকাল 11টা থেকেই কিন্তু মেলার দ্বার উন্মুক্ত করা হয়েছিল। সকাল থেকেই তারা আসছেন এবং যারা আসলে মাঝবয়সী কিংবা একটু প্রবীণ রয়েছেন তাদের হাতেও ছুটির দিন হওয়ায় অনেকটা সময় রয়ে গিয়েছে, তারা তাই মেলায় এসেছেন। আজ মেলায় নতুন বই কি এসেছে সেগুলো একটু দেখতে বা পুরনো যে লেখকদের বই পড়া হয়েছে কিংবা সংগ্রহে রাখা হয়নি সেই বইগুলো খুঁজে খুঁজে তারা নিজেদের কাছে নেবেন বলে এসেছেন। অনেকের সাথেই কথা হচ্ছিল। তবে প্রবীণ যারা আছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা তাদের সময়কার লেখকদের লেখনী বা নতুন বইগুলো সেগুলো খুব মিস করে, কিংবা পুরনো দিনের যে বইমেলা সেই বইমেলাকে এই নতুন বইমেলায় এসে তারা আসলে সেই স্মৃতিগুলো রোমন্থন করে। বইমেলা হয়তো একই আছে, সেটির গঠন কিংবা আসলে যারা পরিচালনা করছেন সে জায়গাগুলোতে হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে, তবে বইয়ের যে সাম্রাজ্য, প্রতিদিন লেখক পাঠক এবং প্রকাশকদের যে মিলন মেলা, সেই মিলন মেলার জায়গায় কিন্তু একই রয়েছে অমর একুশে বইমেলা। শিশু কিশোরদের নিয়ে সেই বাবা মায়েরা কিন্তু আসছেন। তবে একটা বিষয় কিন্তু তারা আসলে বলছেন, যেহেতু আজ বইমেলায় প্রচুর মানুষ রয়েছে, তিল ধারণের ঠাঁই নেই, আবারও বলছি, কিন্তু সেই জায়গা থেকে যারা শিশুর বাবা মায়েরা রয়েছেন তারা একটু অভিযোগ করছিলেন যে পানি ছেটালে খুব ভালো হতো, কারণ মেলায় যে ধুলোবালির বিষয়টি সেটিতে বড়দের তো অসুবিধা হচ্ছে, পাশাপাশি শিশুদেরও কিন্তু খুব অসুবিধা হয়ে থাকে, তাই এই ব্যাপারটির দিকে আসলে বেশ গুরুত্ব দিতে কিন্তু তারা বলছেন। তার বাইরে আজ বইমেলায় যেহেতু সকালবেলা শিশু প্রহর ছিল, শিশু প্রহর বলতে আমরা আসলে বেশ কয়েক বছর ধরে যেটা বুঝেছি, শিশুদের জন্য একটি সিসিমপুরের বিভিন্ন চরিত্র থাকে, তারা আসে শিশুদের সাথে গল্প করে, শিশুরা তাদের সাথে আনন্দে মেতে ওঠে, সেটি এই বছর ছিল না। শিশু প্রহর বলতে শুধুমাত্র শিশুরা এসেছে, তাদের যেই শিশুদের যে স্টলগুলো রয়েছে শিশুদের বই নিয়ে, সেই স্টলগুলোতে তারা ঘুরে দেখেছে, পছন্দের বইগুলো কিনেছে। সেই শিশু চত্বরের যে স্টলগুলো সেগুলো শিশুদেরকে আকৃষ্ট করার জন্য বেশ আয়োজন করেই কিন্তু সাজানো হয়েছে যেন শিশুরা আকৃষ্ট হয়। এই মুহূর্তে গরমের মেলায় আমরা আরো গল্প করব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিব। বিরতির পর আবারও ফিরে আসবো এবং বিরতির পর শুধু আমি একা থাকবো না, আমার সঙ্গে একজন অতিথিও থাকবেন।
484টি এবং এ নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 454টি। প্রতিদিনই যেমন নতুন নতুন বই আসছে, সেই সঙ্গে নতুন নতুন পাঠক যুক্ত হয়েছে। আজকে যারা এসেছে তারা নিঃসন্দেহে বলতেই পারে যে আগে এই 7 দিনের মধ্যে এখনো পর্যন্ত আসেনি। তবে আজ যারা এসেছেন মেলা শেষের দিকে হয়তো আবারও আসবেন, কারণ পুরো একটা মাস ধরে যখন বইমেলা চলে তখন একবার গেলে শুরুর দিকে তখন মনে হয় যে আরও একবার না হয় মেলা থেকে একটু ঘুরেই আসে। বলছিলাম যে আজ আমাদের সঙ্গে বরাবরের মতো একজন অতিথি থাকবেন। আজকে আমাদের সঙ্গে আছেন আহসান কবির, রম্য লেখক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গরবের মেলার আয়োজনে। এবছর আপনার যে বইটি আসছে এখনো বোধহয় মেলায় এসে পৌঁছয়নি, একটু তার আগে আপনার কাছে জানতে চাই সেই বইটি কি নিয়ে লিখেছেন? এটিও বরাবরের মতো রম্য একটি বই। আমি নাম দিয়েছি মলাটবন্দি বাংলাদেশ সিরিজের 2025-এর বই, মিসেস লক্ষণ সেন ও মহাজন। এটা কি একটু আমাদেরকে হিন্টস দিয়ে বলা যাবে? খুবই সহজ, কারণ অনেক শতাব্দী আগে একজন আসলে পালিয়েছিলেন সাম্রাজ্য ছেড়ে, উনি লক্ষণ সেন। আপনি বাংলাদেশের সাথে রিলেট করে ফেলবেন। এবং আরেকজন যিনি এখন ক্ষমতায় আছেন তাকে মানুষ আসলে কোন নামে ডাকে, এই দুটো নাম আমি আসলে বেছে নিয়েছি। এই যে আসলে জুলাই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে অনেক বই হচ্ছে, হুট করে আপনি যেহেতু রম্য লেখক, আপনার কাছে আসলে এটাকে কিভাবে আপনি রম্যের মাধ্যমে তুলে ধরেছেন? যখন যে ঘটনা ঘটে তো সেটি হচ্ছে সিরিয়াসলি লেখার একটা স্টাইল আছে, আরেকটি হচ্ছে আমি যদি এটি হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করি। তো জুলাই অগস্টে একটা বিপ্লব, এবং সেটা অবশ্যই রক্তে লেখা। তো রক্তে লেখা কোনো জিনিস সিরিয়াস হতে পারে, ফান নর্মালি হয় না, সেটি একটি ব্যাপার আছে। আর 2 নম্বর হচ্ছে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান, এটি মানুষের, এটি মানবেন তাহলে আপনি মানুষের সাথে থাকবেন। এর পাশাপাশি একটু জানতে চাই, এখন তো আসলে নতুন যারা তারা বেশিরভাগই উপন্যাস লিখছেন। রম্য লেখকদের একটা শ্রেণী যারা আসলে এই ধরনের বই পছন্দ করে, তারা কিন্তু বরাবরই বলে আমরা এই ধরনের বই কম পেয়ে থাকি। সেই জায়গা থেকে আপনারা আসলে কি বলেন? নিখাদ রম্য আর রাজনৈতিক রম্য একটু হলেও পার্থক্য আছে। তো আগে যেমন সঞ্জীব চৌধুরী ছিলেন, তারাপদ রায় ছিলেন, অথবা তারও আগে যদি শিবরাম চক্রবর্তীর কথা ধরি, মুস্তফা আলীর কথা ধরি, তো তারা যে রম্যটা পাড়ি দিয়েছেন, যে লেখালেখির যে স্টাইলটা, রাজনৈতিক রম্য পুরোটাই ভিন্ন। এবং এখানে একটি রিস্ক আছে, ঝুঁকিটা হচ্ছে যারা ক্ষমতাসীন থাকে তারা এই রম্যটাকে সবসময় ভালো মতো নেয়, সেটা না। মানে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন যে রাজীব গান্ধী এবং উনি মারা গিয়েছেন, পাকিস্তানের জিয়াউল হক ওনারা নাস্তা করতে বসেছেন। তো জিয়াউল হক জিজ্ঞেস করছে রাজীব গান্ধী, তোমাকে নিয়ে কৌতুক বের হয় না? হয়। তো কী করো? আমি জানতে চাই, তারপরে চেষ্টা করি যেন আর কৌতুক বের না। তো উনি জিজ্ঞাসা করছেন জিয়াউল হককে যে তুমি কি করো? বলে ধরে এনে গর্দান কেটে দেবে। আচ্ছা, এই যে বলছিলেন যে চ্যালেঞ্জের কথাগুলো, নতুন যারা লেখালেখি করেন তারা আসলে কিভাবে এই চ্যালেঞ্জগুলো কিংবা সেই যে বরেণ্য ব্যক্তিগুলো বা যারা আসলে গর্দান কাটতে সত্যি সত্যি চায়, তারা কিভাবে এই বিষয়টা ফেস করবে এবং কিভাবে আসলে লেখালেখিটা চালিয়ে যাবে? এই ঝুঁকিটা নিতে হবে। যখন সোভিয়েত ইউনিয়ন অখণ্ড ছিল তখন এই ঝুঁকিটা ওনারা নিতেন, মানে খুব দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন। এটা স্ট্যালিন হতে পারে অথবা লেনিন যারা ছিলেন, আমি বামের সমালোচনা করছি না, কিন্তু কোনো না কোনোভাবে তাদের মানে মুক্ত স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতা ওই পর্যায়ে ছিল না। তো সম্ভবত যারা স্বৈরতান্ত্রিক বা স্বৈরাচার হয়ে ওঠেন তাদের বড় শত্রু হয়ে দাঁড়ায় হচ্ছে গণমাধ্যম। তো সেখানে কোনো না কোনোভাবে আপনাকে রিস্ক নিতে হবে। এই রিস্ক অনেকটাই কাটিয়ে দিয়েছে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনি অন্য কোনো মাধ্যমে সরব হতে না পারেন, এখানে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তো আমরা আসলে অনেক বলতে শুনেছি বা কিংবা আগের শাসন আমলে আমরা বলতে শুনেছি যে বাক স্বাধীনতার একটি ব্যাপার ছিল না। তো সেই জায়গা থেকে আসলে লেখালেখি যারা করতে চায় কিংবা রম্যটাই যারা লিখতে চায়, কিংবা আপনি বলছিলেন রাজনীতি নিয়ে যারা সেই প্রেক্ষাপটে যারা রম্য লেখেন, তাদের জন্য বিষয়গুলো আসলে তারা আসলে কিভাবে এই বিষয়গুলো নিতে পারে? এটা একটা কৌশলেরও ব্যাপার, কোনো না কোনোভাবে আপনাকে খুঁজে নিতে হবে। যেমন 14 এবং 15 সালের নির্বাচন নিয়ে তুমুল, 3 জনের মধ্যে হাসিনা, খালেদা এবং এরশাদ। উনি বললেন যে আমি যদি এখন নির্বাচনে যাই তাহলে মানুষ আমাকে থুতু দেবে, কিন্তু উনি নির্বাচনে গেলেন। তো সে বছরের বইয়ের নাম ছিল আপা, ম্যাডাম ও থুতু বাবার দেশে, এরকম কিছু। 11-12 সালে খালেদা জিয়াকে যখন তার বাসা থেকে, বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, তখন উনি বলেছিলেন যে আমি আজকে থেকে উদ্বাস্তু, বাস্তুহারা। তো পরের বছর আমার বইয়ের নাম ছিল ডিজিটাল হাসু, বাস্তুহারা পুতুল।
এই রম্য লেখালেখির সাথে কিন্তু কার্টুনটাও একটা ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকে আমরা আসলে দেখেছি সেই কার্টুনের ক্ষেত্রে আসলে অনেক ধরনের বাধা বিপত্তি। এটি আসলে এই যে সবকিছু মিলিয়ে পাঠকের কাছে লেখককে যেতে কতটা বাধা বা বিঘ্নতা পার হতে হয়? সেটা তো গত বছরে মানে আমার বা আমার পরিবারের জন্য একটি বড় কষ্টের কারণ ছিল। কারণ আমার সহোদর, আমার একটা মাত্র ভাই, সে হচ্ছে আহমেদ কবির কিশোর, কার্টুনিস্ট কিশোর হিসেবে সবাই ওকে চেনে। তো ও তো প্রায় 11 মাস জেল খাটতে বাধ্য হলো, এবং ওর সাথে যিনি গ্রেপ্তার হয়েছিলেন, লেখক এবং বাংলাদেশের প্রথম কুমির চাষি মুস্তাক আহমেদ, উনি জেলের ভেতরে মারা গিয়েছিলেন। তো এই জিনিস তো আমরা দেখে এসেছি। আর দুটো প্রার্থনা তখন থেকে করতাম, যে কাউকে যেন আর এই আকারটা সহ্য করতে না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই ডিজিটাল সিকিউরিটি আইন যে আমরা দেখেছি, এই আইনটা যেন রদ করা হয়, বাতিল করা হয়। শেষ প্রশ্ন আসলে জানতে চাই, একজন রম্য লেখক হিসেবে বাংলাদেশের এই যে প্রেক্ষাপট বলছিলেন, এই যে জেলে যেতে হয় কিংবা বাক স্বাধীনতা নেই, সেই জায়গা থেকে মানে আসলে বের হয়ে আসা বা বের হয়ে কতটুকু হয়েছে কিংবা সামনে যেন না হতে হয় এই পরিস্থিতির সম্মুখীন লেখকদেরকে, কি বলতে? আমি সবসময় আশাবাদী, কিন্তু গত 15 বা 16 বছরের যে জিনিস আমরা দেখেছি, এখানে যতটা মুক্ত স্বাধীনতা থেকে স্তুতি বা স্তাবক তৈরির একটা চেষ্টা ছিল, আমরা সেটা চাই না। আমরা সত্যকে সত্য, কালোকে কালো, সাদাকে সাদা বলতে চাই। একটা সম্মিলিত চেষ্টা দরকার। আগের চেয়ে হয়তোবা একটু মুক্ত বাতাস বইতে শুরু করেছে, কিন্তু কোনো না কোনো ফর্মে চোখ রাঙানিটা এখনো আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে গরবের মেলার আয়োজনে যুক্ত হবার জন্য। এখনের যারা আড়াল থেকে কাজ করেন, যারা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গরবের মেলার আয়োজনে অতিথির সঙ্গে কথা বলছিলাম এবং সেই সঙ্গে পাঠকদের সঙ্গেও কথা বলবো, যারা আজ কষ্ট করে এই মেলায় এসেছেন, বইয়ের প্রতি ভালোবাসা থেকে এসেছেন। তাদের সঙ্গে যদি কথা নাই বলি, আজকের গরবের মেলা একদমই পরিপূর্ণতা পাবে না। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নেবে, আবারও ফিরবো। নদীতে জল যেমন থই থই করে, আজ ঠিক তেমন পুরো বই মেলা জুড়ে একদম পাঠক দর্শনার্থীরা থই থই করছেন। আমরা আর কথা বাড়াবো না, একটু পাঠকদের সঙ্গে কথা বলতে চাই। অনেক পাঠককে দেখতে পাচ্ছি বই নেড়েচেড়ে দেখছেন। ভাইয়া, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, কি ধরনের বই পড়তে ভালো লাগে এবং বই কেনা হয়েছে কিনা এখনো পর্যন্ত? জি, বই কেনা হয়েছে। ভাবধারার যে বইগুলি, সাইজের দর্শনের, এরকম একটা বই আমি কিনেছি অলরেডি। এটা হচ্ছে মঞ্জুরুল হকের লেখা ভাবনগর। এমনিতে কি ধরনের বই পড়তে ভালো লাগে? মোটামুটি বিজ্ঞান এবং ডিফারেন্ট একটা ইয়াতে যাই, সাধকী যে লাইন, আধ্যাত্মিকতা, বাউল, এদিক পড়ি আর কি। ধন্যবাদ আপনাকে। আপু, একটু আপনার কাছে, আচ্ছা আপু কথা বলতে চায় না, একটু তোমার সাথে কথা বলি। বই মেলায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে আমার। বই পড়া হয়? হয়, কি বই পড়তে ভালো লাগে বেশি? এইরকম ধাঁধার কিছু বই আছে, সেগুলো পড়তে ভালো লাগে। আরও যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বই আছে, সেগুলো পড়তে ভালো লাগে। ধন্যবাদ তোমাকে। এই যে বলছিলাম, পাঠকরা বই নেড়েচেড়ে দেখছেন এবং সেই সঙ্গে অনেকে কিন্তু বই কিনছিল, তাদের পছন্দের আসলে যে বইগুলো রয়েছে। একটু একটা ছোট্ট শিশুকে দেখতে পাচ্ছি, তোমার সাথে একটু কথা বলি। তোমার নাম কি? আনিশা। আচ্ছা, বইমেলায় এসে কেমন লাগছে? আজকে এত এত মানুষ বইমেলাতে, বইমেলায় এসে কেমন লাগছে? ভালো লাগছে। বই কেনা হয়েছে? হুম। কি বই কিনলে? গল্পের বই।
গল্পের বই কিনছি। ধন্যবাদ তোমাকে। আসলে অনেক শিশুদেরই দেখতে পাচ্ছি যারা বই কিনতে এসেছেন বাবা মায়ের হাত ধরে, কেউ কেউ আবার বাবা মায়ের ঘাড়েও উঠে আছেন, বই কিনে দিতে হবে বলে বায়না করছেন। আসলে এমনই সব সুন্দর সুন্দর চিত্র বা সুন্দর সুন্দর দৃশ্য পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে আজ। এবং অনেকে ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছেন ঠিকই, কিন্তু বইয়ের কাছে আসতে বা বইয়ের সান্নিধ্য পেতে কিন্তু কারো কোনো সংকোচ কিংবা শঙ্কা নেই, বরং যে ধরনের বই পড়তে ভালোবাসেন সে সেই ধরনের বইগুলোকেই যেন বেছে নিচ্ছেন নিজের করার জন্যই আসলে আজ বইমেলায় এসেছেন এবং সেই বইগুলো কিনে নিয়ে বাড়ি ফিরবেন বলেই মনস্থির করে এসেছেন। বলছিলাম প্রতিদিনকার মতো নতুন নতুন বই এসেছে। আজ যেহেতু শুক্রবার দিন তাই বই জমাও পড়েছে অনেকটাই বেশি, 184টি বই আজ মেলায় জমা পড়েছে এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 454টি। প্রতিদিন মেলায় নতুন নতুন বই যুক্ত হচ্ছে, নতুন লেখকরা যেমন লিখছেন সে সঙ্গে এক শ্রেণীর যারা পাঠক রয়েছেন তারা নতুন লেখকদের বই কিন্তু এসে সবার আগে খুঁজছেন। তবে পাঠকরা যেটি বলছেন যে এই যে নতুন লেখকদের বই তারা যখন খুঁজে থাকেন বা নতুন লেখকদের বই আসছে এইবার বইমেলা, সেটি কিন্তু শুধুমাত্র তারা সামাজিক যোগাযোগের মাধ্যমের মারফতে জেনে থাকেন। সেই জায়গা থেকে নতুন লেখকরাও সবসময় দাবি করেন বা সবসময় একটু অনুরোধ জানান প্রকাশকরা যদি হয়ে সেই বইয়ের প্রচারণা বা প্রকাশনার জায়গা থেকে যদি সেই বইয়ের প্রচারণা আরেকটু করা যায় তাহলে কিন্তু সব শ্রেণীর পাঠকের কাছে সেই বইগুলো পৌঁছে যায়। তবে শেষ পর্যন্ত পাঠক আসলে কি বই কিনবেন, কোন ধরনের বই কিনবেন সেটি কিন্তু তার একান্তই নিজের পছন্দ। এ ছিল আমাদের আজকের গরবের মেলায়। এবং আগামীকাল শনিবার আরেকটু জানিয়ে রাখতে চাই, আগামীকাল শনিবার সবসময় শনিবার সকাল থেকেই মেলার দ্বার উন্মুক্ত করা হয়, কিন্তু আগামীকাল কোনো শিশু প্রহর থাকছে না। আগামী 8 এবং 15 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে শিশু প্রহর রাখা হয়নি। মেলার দ্বার উন্মুক্ত করা হবে দুপুর 2টা থেকে। অন্যান্য দিন যেমন 3টা থেকে মেলার দ্বার উন্মুক্ত করা হয় সেটি না করে শনিবার দিন 1 ঘন্টা এগিয়ে দুপুর 2টা থেকেই কিন্তু মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ যে পাঠকরা আগামীকাল আসবেন বলে পরিকল্পনা করছেন তারা কিন্তু চাইলে দুপুর 2টা থেকেই মেলায় প্রবেশ করতে পারবেন। আজকের গর্বের মেলার আয়োজন এখানেই শেষ করছি।